বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি বিকেলে সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে ঐক্যের ডাক। জুলাই আন্দোলনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামেন মাদ্রাসা ছাত্ররাও। বড় ভূমিকা রাখেন যাত্রাবাড়ি এলাকায়। আত্মত্যাগ যেন বৃথা না যায় প্রত্যাশা স্বজনদের। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। দুর্ঘটনা এড়াতে 31st নাইটে আতশবাজি ও ফানুস না ওড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার। সন্ধ্যার পর মাঠে নামবে মোবাইল কোর্ট। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবং নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ। সরাসরি রফতানিতে বাড়বে ব্যবসার পরিধি। চাঙ্গা হবে অর্থনীতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি বিকেলে যোগ দিতে সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বিকেল 3টায় এই কর্মসূচি শুরুর কথা রয়েছে। কর্মসূচিতে অংশ নিতে রাতেই দেশের বিভিন্ন জায়গা থেকে রওনা হন শিক্ষার্থীরা। সকাল থেকেই স্লোগান আর মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আগতরা। শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী সব পক্ষের ঐক্য আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যাতে কখনো ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন শিক্ষার্থীরাও। এত দূর থেকে আসার একটাই কারণ হচ্ছে পুরো বাংলাদেশ যাতে দেখতে পারে যে আমরা এখনো একসঙ্গে আছি। যে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদকে হঠাৎ আমরা এখনো একসঙ্গে কাজ করব। ডক্টর ইউনূস স্যারকে বলবো, এই যে আওয়ামী আমলারা বিভিন্ন জায়গায় বসে আছে, এদেরকে উৎখাত না করলে আপনি দেশ চালাতে পারবেন না। আগামীতে অন্ধকার নেমে আসবে। আমরা 24-এর বিপ্লবকে জীবন দিয়ে হলেও ব্যর্থ হতে দেব না। কর্মসূচি দেওয়া আছে, সেই কর্মসূচি সফল করতে আমরা মৌলভীবাজার জেলা থেকে আমরা বিশাল বহন নিয়ে আমরা আজকের এই সম্মেলন সফল করতে আমরা আসছি। আরো খবর জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিটি বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিভিন্ন যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন এবং অনেকেই কিন্তু মিছিল সহ আসছেন এবং এখানে এসে যে কেউ কেউ খণ্ড খণ্ডভাবে জমায়েত হয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানও এই এলাকায় দিতে যাচ্ছেন একটু পরপর, সেটি কিন্তু আমরা দেখছিলাম। একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে বিশেষ করে উত্তরের বিভিন্ন জেলা কিংবা সিলেট অঞ্চল, চট্টগ্রাম এলাকা, তারপর ওইদিকে যে বৃহত্তর খুলনা এলাকারও বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদেরকে আমরা দেখছিলাম যে তারা কিন্তু এখানে তারা জমায়েত হচ্ছিলেন এবং তারা স্লোগান মিছিল দিচ্ছিলেন। আমরা একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, প্রথমে কিন্তু একটি ডাক দেওয়া হয়েছিল যে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে বিকাল 3টা নাগাদ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। পরবর্তীতে যেহেতু সরকার এটিকে মেনে নিয়েছে, সেটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা কিন্তু এটিকে যে তাদের একটি অর্জন হিসেবে দেখছেন এবং সেই জায়গাতে আজকে তারা মার্চ ফর ইউনিটির ডাক দিয়েছেন। মার্চ ফর ইউনিটি কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন ইউনিটের যে প্রতিনিধিরা তারা কিন্তু সাড়া দিয়েছেন এবং সকাল থেকে যে শিক্ষার্থীরা আসছেন এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসছেন তারা আসলে যে কথাটি বলছেন যে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তি বা বিভিন্ন পক্ষগুলোর মধ্যে একটি যে ঐক্যের যে জায়গাটি, সে ঐক্যের জায়গাটি আরও মজবুত করার ক্ষেত্রে আজকের এই কর্মসূচিটি সেটি একটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই জায়গাতে তারা আরও যে কথাটি বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ের ক্ষেত্রে তাদের যে অবস্থান সেটি একই রকম থাকবে এবং আর যাতে কখনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জায়গায় তারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন এবং একই সঙ্গে তারা বেশ কিছু দাবিও জানিয়েছেন। বিশেষ করে জুলাই আগস্টের সময় এই যে বিভিন্নভাবে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেইগুলোর
যেন বিচার নিশ্চিত করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। একই সঙ্গে দেশের বাইরে যে অর্থ পাচার করা হয়েছে সেইগুলো যেন ফিরিয়ে আনা হয় এবং তার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সে দাবিগুলোও কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা আসলে সেই দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে মধ্যরাতে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান। গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে এ নিয়ে চলে আলোচনা। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এরপরই রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় 3.5 ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে সংবাদ সম্মেলনে সার্জিস আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সংহত রাখতে অন্তর্বর্তী সরকারি ঘোষণাপত্র তৈরি করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতকে প্রাধান্য দেয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কোনো প্রতিবেদনই জমা পড়েনি। সব সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছেন তারা। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 3রা জানুয়ারি তারা প্রতিবেদন জমা দেবেন। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান জানিয়েছেন 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। আর সংবিধান সংস্কার কমিশন 7 জানুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কোনো প্রতিবেদনে জমা পড়েনি। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন বিকেলে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন,
দেখুন, বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টটি কিন্তু গতকালকে দেওয়ার কথা ছিল। সেটি গতকালই আমাদেরকে জানিয়েছিলেন এই তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছিলেন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরেকটু সময় বাড়িয়ে নেওয়া হয়েছে এবং সেই রিপোর্টটি আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে আমাদের জানিয়েছিলেন। আমি যে জিনিসটি বলতে চাই, অর্থাৎ সচিবালয়ে গত বুধবার গভীর রাতে আগুনের ঘটনায় মোটামুটি 5টি মন্ত্রণালয়ের প্রায় তথ্য, নথিপত্র এবং কম্পিউটার আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এর পরপরেই তোলপাড় হয় সব জায়গায় এবং আলোচনা সমালোচনার ঝড় ওঠে এবং তার পরপরেই কিন্তু সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এরপরে একটি অর্ডারে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং দর্শনার্থী যারা আছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকেই আর প্রবেশ করতে দেওয়া হয়নি। তো গতকাল বিকেলের দিকে গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমি যদি একটু সচিবালয়ের এই মুহূর্তের চিত্র বলি, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সচিবালয়ের মধ্যে উপদেষ্টা এবং সচিবদের গাড়ি ছাড়া কোনো গাড়িই কিন্তু প্রবেশ করতে পারছে না। এই হলো সচিবালয়ের মোটামুটি এই মুহূর্তের চিত্র। আমি আরেকটি বিষয় একটু জানাতে চাই যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই কিন্তু বিভিন্ন খাতে সংস্কার করার জন্য 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার প্রথম করা হয় 6টি সংস্কার কমিশন। যে সংস্কার কমিশনগুলোর কথা যদি আমি একটু বলি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন। তো এই 6টি সংস্কার কমিশনের মধ্যে এই 6টি সংস্কার কমিশনের আজকেই ছিল কমিশনের প্রস্তাবগুলো জমা দেওয়ার কথা, কিন্তু আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে কথা বলে কিছুক্ষণ আগে যেটি নিশ্চিত হয়েছি যে প্রথমে গঠন করা 6টি সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে 3 জানুয়ারিতে। যারা আজকে দিতে পারেনি এবং প্রস্তুত করতে পারেনি তাদের প্রস্তাবটি, দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে 7 জানুয়ারি, পুলিশ সংস্কার কমিশন তাদের প্রস্তাব জমা দেবে 15 জানুয়ারি এবং বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কবে জমা দেবে সেটি এখনও নির্ধারণ করতে পারেনি। মূলত এই ছিল সংস্কার কমিশনগুলোর প্রস্তাব কবে জমা দেবে এবং আজকের এই তদন্ত কমিটি, আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টটি আজকে বিকেলে যে জমা দেবে সেই বিষয়ে সবশেষ তথ্য সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সীমান্ত রক্ষায় পিছ পা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারে পাল্টা জবাব দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 102তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। মিয়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত উল্লেখ করে তিনি আরও জানান, সীমান্তে শান্তি রক্ষায় ও সেন্ট মার্টিনে নিরাপদ যাতায়াতে জান্তা সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। যে সীমান্ত হত্যা কিন্তু শূন্যের কোথাও আসছে না। এই পরপর যে 2টা হয়েছে এটা খাসিয়াদের সমস্যা। এটা কিন্তু খাসিয়া পড়লে তো ওখানে একটু সমস্যা রয়ে গেছে। এই পারও খাসিয়া আছে, ওই পারও খাসিয়া আছে এবং এই খাসিয়ার অনেক সময় এই পার থেকে ওপারে ক্রস করে যায় এবং নিজেদের ভিতরে একটা শত্রুতা আছে, ওইটা অনেক সময় তারা উদ্ধার করে। তারা সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে, বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বাত্মক এখানে যে লাস্ট যে 2টা হত্যা হয়েছে এই 2টা কিন্তু বিএসএফ এর মাধ্যমে না, এটা হয়েছে লোকালদের মাধ্যমে। 15 বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সারা দেশ থেকে আগত সদস্যরা জড়ো হয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন ছাত্র শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, কিছু কুচক্রী মহল এখনও চাঁদাবাজিতে জড়িত। কাঁধে কাঁধ রেখে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া দেশের প্রখ্যাত আলেমরাও বক্তব্য রাখেন। এই সম্মেলন থেকে 2025-26 মেয়াদে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন সদস্যরা। আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো সেই বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 31st নাইটে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। জানান, সন্ধ্যার পর থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট।
রাজধানীর ধানমন্ডিতে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান উপদেষ্টা। বলেন, গাছে পেরেক লাগানোর বিষয়টি রাখা হবে শাস্তির বিধান। কর্পোরেট শক্তির নগরায়ণ বাণিজ্যে বিধ্বস্ত যখন প্রকৃতি, সেখানে গাছে পেরেক মেরে ফেস্টুন টাঙানো এজন্য প্রকৃতির কফিনে আরেকটি পেরেক ঠোকা শামিল। রাস্তায় বের হলেই গাছে পেরেক মেরে ফেস্টুন টাঙানোর এই চিত্র চোখে পড়ে হরহামেশাই। পেরেক লাগানো এটা একটা নিষ্ঠুরতা, আর এভাবে গাছ মরে যায়। গাছের যেহেতু জীবন আছে, তো আমাদের তো নিজেদেরই বোঝা উচিত, কারণ গাছ তো আমাদেরকেই উপকার করে, আমাদের জন্যই সব কিছু করে, তো অবশ্যই এটা অন্যায়। একটা শাস্তির ব্যবস্থা হওয়া উচিত আমাদের যারা এই পেরেক ঠুকছে। এদিকে গাছের সঙ্গে এই নির্মম আচরণ বন্ধ করতে রাজধানীর ধানমন্ডিতে পেরেক অপসারণের মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুরক্ষা আইনে গুরুত্বের সঙ্গে সংযোজন করা হবে গাছে পেরেক লাগানোর বিষয়টি, রাখা হবে শাস্তির বিধান। গাছ সুরক্ষার জন্য একটা আইনের খসড়া চূড়ান্ত করেছি, সেখানেও আমরা এই সংক্রান্ত একটা বিধান সংযোজন করব যে গাছের মধ্যে এইভাবে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেয়া যাবে না। এটা আইনি বিধান হিসেবে যখন আসবে তখন আমরা মনে করি যে দোষী ব্যক্তিদের এবং বিজ্ঞাপনদাতা যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা দুর্ঘটনা এড়াতে 31st নাইটে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানান। বলেন, সন্ধ্যার পর থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট। রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়, সে ব্যাপারে যেন একটা আবেদন রাখে। পরিবেশ বাঁচাতে সবাইকে সচেতনতা বাড়ানোর আহ্বানও জানান উপদেষ্টা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতির খবর জানাতে পূর্বাচলের মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন স্টল, প্যাভিলিয়ন যারা বরাদ্দ নিয়েছেন তারা, এবং আয়োজক সংস্থা ইপিবির উদ্যোগে যেসব স্টল প্যাভিলিয়ন আছে সেগুলোরও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং এই জায়গায় এখন যেটি প্রস্তুত করা হচ্ছে সেটি হচ্ছে 36 চত্বর বলছে, বা জুলাই চত্বর নাম দেওয়া হয়েছে, এবং এখানে রয়েছে আবু সাইদ কর্নার এবং এক পাশে রয়েছে মীর মুগ্ধ কর্নার, এবং মীর মুগ্ধ কর্নারের পাশে রাখা হয়েছে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এবং বলা যায় যে এবারের বাণিজ্য মেলাকে সাজানো হয়েছে তারুণ্যের চেতনা দিয়ে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, এমনটাই জানিয়েছে আমাদেরকে আয়োজক সংস্থা ইপিবি। এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে মেলা প্রাঙ্গণ জুড়ে, এবং আমরা যেমনটা জানি যে কিছুক্ষণের মধ্যে আয়োজক সংস্থা ইপিবি সংবাদ সম্মেলন করে জানাবে যে এবার মেলায় কি কি নতুনত্ব আসতে যাচ্ছে বা মেলায় কি কি থাকছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে হয় যে বাণিজ্য উপদেষ্টাও এখানে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। এছাড়া স্টল কিংবা প্যাভিলিয়ন যারা বরাদ্দ দিয়েছেন তারা যেমনটা প্রত্যাশা করছেন যে গত বছর নির্বাচনের কারণে যেই 20 দিন পিছিয়ে শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এবং যে কারণে তাদের অনেকটা লোকসানের মুখে পড়তে হয়েছিল, এবার যেহেতু যথাসময়ে বাণিজ্য মেলা শুরু হচ্ছে তারা গত বছরের সেই লোকসান কাটিয়ে উঠতে পারবেন। এবং আরও একটি বিষয় যুক্ত করতে হয় যে এবছর বেশ কিছু নতুনত্ব থাকছে। সেই নতুনত্ব শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুনত্বই নয়, এবছর থাকছে অনলাইনে স্টল বরাদ্দ, প্যাভিলিয়ন বরাদ্দ নেওয়ার নতুনত্ব। এবং এক্ষেত্রে আয়োজক সংস্থা ইপিবি যেটি বলেছে যে মধ্যস্বত্বভোগী বা দুর্নীতি যে মধ্যম পর্যায়ে হয় সেটি রুখতেই অনলাইনে স্টল এবং প্যাভিলিয়ন বরাদ্দের বিষয়টি তারা রেখেছেন। এবং আমাদেরকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই ইপিবির তথ্যে আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে গত বছরের তুলনায় কিন্তু স্টল প্যাভিলিয়ন এর ভাড়া ফ্লোর মূল্য রয়েছে। এবং আরও একটি বিষয় যুক্ত করতে হয় যে এবছর টিকিট মূল্য কিন্তু গত বছরের ন্যায় রয়েছে। এবছর টিকিট মূল্য কিন্তু রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, এবং অপ্রাপ্তবয়স্ক বা 12 বছরের নিচে যারা আছেন তাদের জন্য রয়েছে 25 টাকা। এবং সবথেকে সুবিধার যে বিষয়টি রয়েছে জনগণের জন্য সেটি হচ্ছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। তো এই ছিল আমার কাছে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ছিলাম পূর্বাচলে। এবার বাণিজ্যের খবর। 31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ বরণে বিশ্বের অন্যতম বড় কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে ভ্রমণ পিপাসুরা। মেতেছেন আনন্দ উল্লাসে। সকাল থেকে সৈকতের 3টি পয়েন্টে বালিয়াড়ি পেরিয়ে পর্যটকরা নেমে পড়ছেন সমুদ্র স্নানে। সাগরের নোনা জলে গা ভাসানোর পাশাপাশি ছবি তোলা কিংবা
জেটস্কিতে চড়ে উপভোগ করছেন নীল জলরাশি। এদিকে সৈকত সহ পর্যটন স্পট এবং হোটেল মোটেল জোনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন লাইফ গার্ড কর্মীরা। তবে এবারও সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। শুধুমাত্র কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে রাখা হয়েছে আয়োজন। নতুন বছর উদযাপনে আতশবাজি ও পটকা ফুটিয়ে রোগী ও সাধারণ মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, চকলেট বোমা, আতশবাজি, রকেট বোমা, পটকা বন্ধে অভিযান চলছে। এর মধ্যে 172 কেজি সরঞ্জাম সহ 5 জনের বিরুদ্ধে মামলা ও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নববর্ষ উদযাপন হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়। প্রত্যেকটা নাগরিকের, ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে। সিলেটের দুর্ঘটনায় কিশোর নিহতের জেরে বাসে আগুন ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সন্ধ্যায় কর্মবিরতির ডাক দেন বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে জকিগঞ্জ আঞ্চলিক সড়কে চলছে না কোনো ধরনের বাস, মিনিবাস ও মাইক্রোবাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জরুরি কাজে বাইরে বের হয়ে বিপাকে পড়েছেন অনেকে। রোববার ফুটবল খেলার সময় রাস্তায় বল কুড়াতে গিয়ে বাস চাপায় মারা যায় এক কিশোর। এতে স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসে ভাঙচুর চালায়। দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির আদালত এই পরোয়ানা জারি করেন। তাকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। গেল 14 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি ব্যর্থ চেষ্টা চালান ইউল। এর জেরে পার্লামেন্টে অভিশংসিত হতে হয় তাকে। ইউলকে গ্রেফতারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় দেশটিতে। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। নববর্ষ উপলক্ষে রিও ডি জেনেরো শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। এছাড়া নতুন বছর বরণ উপলক্ষে জার্মানির বার্লিন জুড়ে নিরাপত্তায় থাকবে 5000 পুলিশ সদস্য। পুরাতনকে বিদায় জানিয়ে আবারও নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। একদিন পরেই শুরু হতে যাওয়া খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। টাইমস স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন 2025 সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির সম্ভাবনা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তা কর্মীরা। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় 65,000 মানুষ। এই উপলক্ষে রাজধানী জুড়ে 5000 পুলিশ টহল দেবেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। বিপিএল এর খবর। আসরের তৃতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইগার্স। টিকিট সহ নানা ইস্যুতে ভোগান্তির পর দ্বিতীয় দিনে তৈরি হয়েছে দর্শক খরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
একেবারে ব্যতিক্রম চিত্র, অর্থাৎ গতকাল উদ্বোধনী দিনে আমরা যেমন দেখছিলাম একটা টিকিটের জন্য হাহাকার, রীতিমতো বিক্ষুব্ধদের সমর্থকরা রয়েছেন, তারা গেট পর্যন্ত বিসিবির গেটও ভাঙচুর করেছেন। তবে আজ কিন্তু আমার পেছনে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা, কিন্তু যে কাউন্টারগুলো দেখেছি আমরা, বুথগুলো, এমনকি যে গ্যালারি, দর্শক নেই বললেই চলে। আমরা কথা বলেছিলাম দু একজন দর্শকের সঙ্গে, জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে ওভারনাইট এমন কি হলো যে দর্শকদের আসলে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলছে যে প্রথম দিনের টিকিট পেতে তাদের যে পরিমাণ ঝাঁকি পোহাতে হয়েছে এবং সেই টিকিট নিয়ে যে পরিমাণ কালোবাজারি তাদের অভিযোগ, যে পরিমাণ আসলে হেনস্থার শিকার হয়েছেন, যে কারণে আজ কিন্তু তারা আসলে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছেন এবং যার প্রভাব পড়েছে কিন্তু দর্শকের। যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন যে দর্শকদের যে দুর্ভোগ, সে দুর্ভোগ লাঘবে তারা চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যেটা মনে হচ্ছে যে একদিন না পেরুতেই দর্শকদের এই ফাহা শূন্য গ্যালারিতে একটা জিনিস মনে হচ্ছে যে গণমাধ্যম আসলে দর্শকদের চাইতে এইখানে গণমাধ্যম কর্মীর সংখ্যা আসলে বেশি, এমনই অবস্থা। এবং গ্যালারি তো সব মিলিয়ে হয়তোবা প্রায় 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সব মিলিয়ে হয়তোবা 1,000-5,000 দর্শক রয়েছে। তবে সেসব বাদ দিয়ে যদি মাঠের ক্রিকেটের কথা বলি, দুর্দান্ত শুরু হয়েছে এবং যে গতকাল আমরা দেখেছিলাম রানের ফোয়ারা 197 রান চেস করেও জিতেছে বরিশাল, আজও কিন্তু আসলে ইঙ্গিত দিচ্ছে যে বড় রান হবে। তবে বলাই বাহুল্য, প্রথম দুটো ম্যাচে পরে ব্যাট করা দল যেহেতু জিতেছে, আজও কিন্তু টস জিতে প্রথমে আসলে বোলিং নিয়েছে এবং এখন দেখার বিষয় খুলনা চিটাগাং কিংসকে আসলে কত বড় একটা টার্গেট ছুড়ে দিতে পারে এবং তারপরই আসলে বোঝা যাবে এই ম্যাচের গতিপথ, অর্থাৎ প্রথম ম্যাচের গতিপথ কোথায় যায়। ছিল আমার কাছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বিপিএল এর ম্যাচ ও দর্শকদের সবশেষ আপডেট। ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি বিকেলে সকাল থেকে এই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে ঐক্যের ডাক। এবং সীমান্ত রক্ষায় পিছ পা হবে না ঢাকা, ভারতের হুঙ্কারে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ে।